হ্যাপি ডে এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করব উদ্ভিদ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, কোষ এবং এর গঠন সম্পর্কে। কোষ কিভাবে গঠিত হয়, কোষ নিয়ে তো অনেক পড়াশোনা হলো, খুব ছোট ক্লাস থেকে শুরু করেছি আমরা পড়াশোনা। আজকে আমরা কোষের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। জানা জিনিসও কিছু অজানা থেকে ছিল আমাদের, সেই জানা জিনিস সে অজানা অংশগুলো নিয়ে আজকের আলোচনা। তো আমরা একটা কোষ কিভাবে গঠিত হয়, কোষের মূল অংশগুলো কি এবং কেন, কোন পর্যায়ে গিয়ে কোষটাকে আমরা কি বলে থাকি, সেই যাবতীয় বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। ওকে, শুরু করা যাক। তো দেখো, আমরা কোষের যে উপাদানগুলোকে, কোষে সাধারণত জানি এটা থাকে ওটা থাকে অনেক কিছু থাকে। স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি কোনো কিছুকে যদি রাখতে চাও, তাহলে রাখার জন্য কিন্তু একটা অংশ থাকা লাগবে, একটা ধারক লাগবে, যে সবকিছুকে ধরে রাখবে, তাই না? তাহলে তুমি একটা কোনো বস্তু, যে কোনো বস্তু রাখতে চাচ্ছ, তাহলে সেই রাখার একটা স্থান লাগবে। তাহলে ঠিক একটা কোষের সকল উপাদানগুলো কিসে থাকে, কোষের সকল উপাদানগুলো কে ধারণ করে? তাহলে কোষের সকল উপাদানগুলো যে জিনিসটা ধারণ করে সেটা একটা তরল পদার্থ। যেমন দেখো, আমি এখানে একটা রং চায়ের কনসেপ্টটাকে ইউজ করতে পারি আমরা সবাই। রং চা, তোমরা যারা রং চা খেয়েছো তারা খুব ভালো রকম করে বুঝবে। রং চায়ের বিভিন্ন রকম নাম আছে, মশলা চা, তাই না? দেখো, তুমি যদি একটা রং চা তুমি যদি নিজেই তৈরি করতে চাও, তাহলে কি করবে বলো তো? তুমি পানি গরম করছো, এই গরম পানিতে তুমি কি দিচ্ছ বলো তো? চিনি দিচ্ছ, চা পাতা দিচ্ছ, লবণ দিচ্ছ, মানে লবঙ্গ দিচ্ছ, এলাচ দিচ্ছ, আরো অনেক, দারুচিনি, পুদিনা পাতা, এভরিথিং, রাইট? সব জিনিসগুলো দিচ্ছ কিসে বলতো? এই যে গরম পানিতে, পানিতে দিচ্ছ। তাহলে এই যে পানি, এই যে সকল উপাদান, এই যে চা, মানে চা পাতা, তারপর তোমার হচ্ছে লবঙ্গ, এলাচ, দারুচিনি, তারপর তোমার হচ্ছে পুদিনা পাতা, এই সব অংশগুলো কে করছে বলতো? ধরে রাখছে। তাহলে এই যে যে অংশটা ধরে রাখে তাকে আমরা কি বলি বলতো? ম্যাট্রিক্স। তাকে আমরা কি বলি বলতো? ধারক, ধাত্র পদার্থ। ক্লিয়ার? তাহলে আমরা একটা কোষ যদি আমরা একটা গঠন জানতে চাই, তাহলে সাধারণত দেখা একটা কোষের মধ্যে কিন্তু বিভিন্ন উপাদানগুলোকে থাকে, এরকম তরল পদার্থগুলো থাকে। আমরা একটু কালার দিয়ে আমরা এই যে তরল পদার্থগুলোকে একটু দেখলাম। এই যে কোষের মধ্যে কিছু তরল পদার্থ থাকে, এই যে তরল, এই তরলগুলাই হচ্ছে কি করবে বলতো? সব অংশগুলো কি করবে? ধরে রাখবে। ঠিক আছে, সব অংশগুলো কি করবে? ধরে রাখবে। তাহলে এই যে কোষের যে অংশটা, এই যে তরল অংশটা যে সবকিছুকে ধরে রাখবে, এই যে ধরে রাখার এই অংশটাকে আমরা কি বলি বলতো? সাইটোসল। কি বলে থাকি এদেরকে? সাইটোসল বলে থাকি। সাইটোসল, রাইট? মনে রাখবে এটা, এটাকে আমরা কি বলছি? সাইটোসল। তুমি সাইটোসল না বলে এটাকে আবার কি বলতে পারি আমরা? যেহেতু সবকিছুকে ধরে রাখে, এই তরলটা কোষের অন্যান্য উপাদানগুলোকে ধারণ করবে, তাহলে আমরা এটাদেরকে কি বলতে পারি? ধারক বা ধাত্র পদার্থ। কি বলতে পারি এদেরকে? ধাত্র পদার্থ। আবার এটাকে কি বলতে পারি বলতো? ম্যাট্রিক্স। কি বলতে পারি এটাকে? ম্যাট্রিক্স, রাইট? এটাকে আমরা কি বলতে পারি বলতো? ম্যাট্রিক্স। আবার কি বলতে পারি বলতো? মাত্রিকা, রাইট? মাত্রিকা। তাহলে দেখো, আমরা বিভিন্ন নাম আমরা জানলাম। এটাকে আমরা সাইটোসল বলতে পারি, কোষীয় সেই তরল ধাত্র পদার্থ, মাত্রিকা, ম্যাট্রিক্স। যেহেতু কোষের সকল উপাদানগুলোকে সে কি করবে বলতো? ধারণ করবে, সেই রং চায়ের মতো, রং চায়ের কনসেপ্টের মতো। ক্লিয়ার? তো এখন দেখো, এখন আমরা এইবার দেখো, এই তরল অংশটা ছাড়া কিন্তু কখনো একটা কোষ ইমাজিন করা সম্ভব না। স্বাভাবিক ব্যাপার, তোমাদের মধ্যে এখন প্রশ্ন হতে পারে, যেহেতু আমরা সাইটোসল ছাড়াও তো, মানে সাইটোসল কেন, অন্যান্য নিউক্লিয়াস ছাড়া কোষ হতে পারে না। দেখো, নিউক্লিয়াস বিহীনও কিন্তু কোষ আছে। তোমরা জানো যে সিক কোষে হচ্ছে কি নাই বলতো? নিউক্লিয়াস নাই। আমাদের শরীরে স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাতেও কিন্তু কি নাই বলতো? নিউক্লিয়াস নাই। তাহলে নিউক্লিয়াস বিহীন এমন অনেক কোষ আছে, রাইট? তো নিউক্লিয়াস বিহীনও কিন্তু কোষ আছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে সাইটোসল বিহীন কিন্তু কোনো কোষ হয় না। সাইটোসল বিহীন কিন্তু কখনো কোনো কোষ হয় না। সুতরাং কোষ হতে গেলে সাইটোসল মাস্ট বি, লাগবেই, মানে সাইটোসল অবশ্যই থাকতে হবে, রাইট? এখন দেখো, এই যে সাইটোসলের মধ্যে, এখন দেখো আমরা বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে কি বলতো? রাইবোজোম, রাইট? রাইবোজোম সেই গুরুত্বপূর্ণ অঙ্গাণুটা থাকে। এবার দেখো, রাইবোজোমের পরে দেখো আরো আমরা কি জানি? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইট? আমরা এরকম ভাবে কি দেখছি বলতো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখে থাকি আমরা এরকম ভাবে, এরকম শাখা প্রশাখার মতো। আমরা এখানে কি দেখছি বলতো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর এখানে এরকম গোলজি বস্তু, হ্যাঁ, আমরা এখানে গোলজি বস্তুর মতো কিছু দেখছি। আরো অনেক উপাদানগুলোকে আমরা এরকম দেখছি, প্লাস্টিড, হ্যাঁ, প্লাস্টিড,
প্লাস্টিডের উপাদানগুলোকে আমরা এইভাবে দেখছি। তো দেখো এই যে বিভিন্ন অঙ্গাণুগুলো, যেমন আমরা এটাকে যদি আমরা একটু বলি, দেখো এটা হচ্ছে কি বলতো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা একটু বলে দিচ্ছি ইয়ার। এটা মনে করো রাইবোজোম, হ্যাঁ রাইবোজোম, রাইবোজোম। তাহলে মনে করো এটা হচ্ছে গোলগি বস্তু, এটা হচ্ছে কি গোলজি বস্তু। তারপর এটাকে মনে করো যে তোমার প্লাস্টিড, জাস্ট আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য বললাম। তাহলে এই যে সাইটোসলের মধ্যে, এই সাইটোসলের মধ্যে যখন এই অঙ্গাণুগুলো যখন থাকবে, এই সাইটোসলের মধ্যে যখন তোমার এই অঙ্গাণুগুলো থাকবে, এগুলোকে আমরা কি বলি বলতো অঙ্গাণু, মানে অঙ্গের ক্ষুদ্রতম অংশ। এই অঙ্গাণুগুলো যখন এই যুক্ত হচ্ছে, এই অঙ্গাণুগুলো যখন যুক্ত হচ্ছে, তখন দেখো সাইটোসলের সাথে যখন এই অঙ্গাণুগুলো যুক্ত হচ্ছে, তখন আমরা এদেরকে কি বলছি বলতো একত্রে সাইটোপ্লাজম। কি বলছি এটাকে? সাইটোপ্লাজম। এটাকে আমরা তখন কি বলছি বলতো সাইটোপ্লাজম। মাইন্ডেড। তখন আমরা এটাকে কি বলছি বলতো সাইটোপ্লাজম। দেখো সাইটোসলের সাথে যখন অঙ্গাণুগুলো যুক্ত হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি বলতো সাইটোপ্লাজম। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে এখানে একটু জানবো। সাইটোপ্লাজম আসলো, সাইটোপ্লাজম আমরা বুঝলাম। এবার দেখো এই যে অঙ্গাণুগুলো যখন দেখো একটা সদস্য বেড়ে যায়, যখন একটা কোনো প্রতিষ্ঠান বা কোনো একটা পরিবারের একজন কি থাকে, কর্তৃত্ব থাকে, তাই না? অনেক সদস্য আছে, একটা পরিবারে অনেক সদস্য আছে, এখন তাদের তো একজনের তো অর্ডার মানবে, তাই না? একজন তো অর্ডার মেনে চলতে হবে, মানে এদেরকে তো নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তো একজন প্রশাসক দরকার, তাই না? একজন প্রশাসক দরকার যার কথা সবাই মানবে, রাইট? তাহলে সেই দেখো এখন আমরা যদি এই যে সাইটোপ্লাজম, খেয়াল করো, দেখো এই যে সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজমের মধ্যে যেসব অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যদি আমি একজন প্রশাসক বসাই, একজন দক্ষ প্রশাসক, সে হচ্ছে কি বলতো সেই বস লেভেল, সেই মানুষটা, সেই দক্ষ প্রশাসকটা হচ্ছে কি বলতো নিউক্লিয়াস। তাহলে দেখো এই নিউক্লিয়াস যেহেতু একজন ভিআইপি মানুষ, তাহলে এরও কি দরকার বলতো, এর কি দরকার বলতো সিকিউরিটি দরকার। এর কি দরকার বলতো সিকিউরিটি দরকার। তাহলে এর তো যেটা একদম ভিআইপি মানুষের আগমন ঘটলো, তখন তার চারদিকে কি দরকার সিকিউরিটি দরকার। তখন এর কি হবে বলতো সিকিউরিটি দরকার হবে। এই যে সিকিউরিটি দরকার হবে, অর্থাৎ কোষ পর্দা, কোষ পর্দা, কোষ পর্দা। তাহলে দেখো এই যে সাইটোপ্লাজম, আমরা একটা জিনিসটাকে আসি, দেখো সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর কোষ পর্দা, এইগুলো সম্মিলিতভাবে একত্রে আমরা এদেরকে কি বলে থাকি বলতো তোমার প্রোটোপ্লাজম। এটাকে আমরা কি বলছি বলতো প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। দেখো এই যে সাইটোপ্লাজমের মধ্যে যখন নিউক্লিয়াসের আবির্ভাব ঘটলো, তখন এবার দেখো নিউক্লিয়াসকে প্রোটেক্ট করার জন্য কে আসলো বলতো কোষ পর্দা। তখন এই তিনটাকে একত্রে, এই তিনটা জিনিসকে একত্রে সমন্বয়ে আমরা কি বলছি বলতো এই যে এখন নিউক্লিয়াসের আবির্ভাব, আমরা একটা নিউক্লিয়াস এখানে আঁকলাম, নিউক্লিয়াস এখানে একটা এঁকে দিলাম, আমরা নিউক্লিয়াস আঁকলাম, এই যে একটা নিউক্লিয়াস আঁকলাম। এই যে যখন নিউক্লিয়াসটা যখন আবির্ভাব হলো, তখন দেখো আমরা এটাকে কি বলছি বলতো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমই হচ্ছে কি একটা কোষের সজীব অংশ, মাইন্ডেড। এই প্রোটোপ্লাজমকে আমরা কি বলি বলতো সজীব বস্তু। এটাকে আমরা কি বলি বলতো সজীব বস্তু, সজীব বস্তু, রাইট? সজীব বস্তু বা জীবন্ত অংশ। এই প্রোটোপ্লাজমকে আমরা কি বলি বলতো সজীব বস্তু বা জীবন্ত অংশ। এবার দেখো সাধারণত একটা কোষের মধ্যে যে সবসময় যে জীবন্ত অংশ থাকবে তা কিন্তু না, সবই যে সজীব অংশ থাকবে তা কিন্তু না। এখন মানে এর মধ্যে কিছু জড় উপাদানও থাকে, কিছু জড় উপাদানও থাকে, রাইট? তাহলে সজীব এবং জড় উপাদান তুমি কিভাবে বুঝবে? যে সকল উপাদানের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে আমরা বলি সজীব উপাদান, আর যে সকল পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে না সেগুলো হচ্ছে কি বলতো জড় উপাদান, রাইট? তাহলে যে সকল পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, বিপাক ঘটবে, সেগুলো হচ্ছে জীবন্ত উপাদান, সজীব উপাদান। আর যেগুলো ঘটবে না সেগুলো জড় উপাদান, দ্যাটস ইট, আর কিছুই না। তো ব্যাপারটা দেখো, এখন আমরা এই যে সজীব বস্তুগুলোকে যেটাকে পেলাম, এই সজীব বস্তুর সাথে কিছু থাকে কি বলতে এর মধ্যে কিছু জড় উপাদান থাকে। জড় উপাদান বলতে দেখো তোমাকে আর একটু ইজি করে দিই, জড় বলতে কোন ধরনের উপাদান? এই মাটি পানি বায়ুর মতো কিছু উপাদান না। এখানে জড় উপাদানের মধ্যে কি থাকতে পারে? কার্বোহাইড্রেট, এখানে কি থাকতে পারে? প্রোটিন থাকতে পারে, এখানে ফ্যাট থাকতে পারে, এখানে এনজাইম থাকতে পারে, এখানে হরমোন থাকতে পারে, রাইট? এখানে রেজিন থাকতে পারে, উদ্ভিদ কোষে রেজিন থাকতে পারে, ট্যানিন থাকতে পারে, রঞ্জক পদার্থ থাকতে পারে, এগুলো সবই কিন্তু জড় উপাদান। দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপর হচ্ছে কি বলতো ফ্যাট, তারপর এনজাইম, হরমোন, রেজিন, ট্যানিন, তারপর হচ্ছে কি তোমার রঞ্জক পদার্থ, এগুলো সবই কিন্তু জড় উপাদান। তাহলে এই জড় উপাদানগুলো যখন থাকবে, তাহলে দেখো আমরা একটু নেক্সট ইসে আসি। তাহলে দেখো এই যে প্রোটোপ্লাজম, আমরা যে জিনিসটাকে জানলাম, দেখো এই যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের সাথে
প্রোটোপ্লাজমের সাথে যখন জড় উপাদানটা যুক্ত হবে, এই জড় উপাদান বা নির্জীব বস্তু, জড় উপাদান অথবা তুমি কি বলতে পারো নির্জীব বস্তু, এই নির্জীব বস্তু যখন যুক্ত হবে তখন আমরা এদেরকে কি বলছি বলতো? প্রোটোপ্লাস্ট। কি বলছে এটাকে? প্রোটোপ্লাস্ট। দেখো এটাকে আমরা কি বললাম বলতো? প্রোটোপ্লাস্ট বললাম। ওকে, সো দেখো এই যে প্রোটোপ্লাজম আর এই জড় উপাদান বা নির্জীব বস্তুকে একত্রে আমরা কি বলছি বলতো? প্রোটোপ্লাস্ট। এই জিনিসটা হচ্ছে কি বলতো? প্রোটোপ্লাস্ট, রাইট? এবার আমরা জিনিসটাকে খেয়াল করি, এই যে প্রোটোপ্লাস্ট আসলো, এখন দেখো এই প্রোটোপ্লাস্টের চারিপাশে, এবার আমরা একটু পূর্বের স্লাইডে আসি, দেখো এই প্রোটোপ্লাস্টের চারিপাশে এখন দেখো যদি এখানে জড় আর একটা আবরণ থাকে, এটাকে প্রোটেক্ট করার জন্য আর একটা যদি জড় আবরণ আসে, এই যে জড় আবরণ থাকে, এই যে জড় আবরণ, তাহলে এটা হলো কিন্তু জড় আবরণ। তাহলে এখন দেখো এই যে প্রোটোপ্লাস্টের চারিপাশে যখন জড় আবরণ থাকবে, এবার আমরা খেয়াল করি, দেখো প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট প্লাস হচ্ছে কি বলতো? জড় আবরণ, জড় আবরণ। তাহলে প্রোটোপ্লাস্ট প্লাস হচ্ছে কি বলতো? জড় আবরণ। এদেরকে একত্রে আমরা কি বলছি বলতো? উদ্ভিদ কোষ। এটাকে একত্রে আমরা কি বলতে পারি বলতো? উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ। তাহলে প্রোটোপ্লাস্ট আর জড় আবরণ, সেই জড় আবরণটা হচ্ছে কি বলতো? কোষ প্রাচীর। যে জড় আবরণটাকে আমরা কি বলি বলতো? কোষ প্রাচীর। ঠিক আছে? তাহলে এই দুইটাকে একত্রে আমরা কি বলছি বলতো? এই যে প্রোটোপ্লাস্ট প্লাস হচ্ছে কি জড় আবরণ, এটাকে আমরা কি বলছি বলতো? উদ্ভিদ কোষ। তাহলে আমরা উদ্ভিদ কোষ পেয়ে গেলাম। তাহলে প্রাণী কোষের ডিফারেন্সটা কি? দেখো প্রাণী কোষটা হচ্ছে কি, এই যে প্রোটোপ্লাস্ট পর্যন্ত হচ্ছে কি প্রাণী কোষ। এখন তুমি যদি বলো তাহলে প্রাণী কোষটা কি হবে? তাহলে প্রাণী কোষে যেহেতু কোনো জড় আবরণ নাই, প্রাণী কোষে কোনো জড় আবরণ নাই, তাহলে তুমি কি বলতে পারো? তাহলে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্টটাই হচ্ছে কি বলতো? এই যে প্রোটোপ্লাস্টটাকে আমরা কি বলবো? এই প্রোটোপ্লাস্টই হচ্ছে কি বলতো? প্রাণী কোষ। ঠিক আছে? প্রাণী কোষ। এই প্রোটোপ্লাস্টটাকে আমরা কি বলছি? এই প্রোটোপ্লাস্ট, এই সমুদায় প্রোটোপ্লাস্টটাকে আমরা কি বলছি বলতো? প্রাণী কোষ। তাহলে আমরা এখানে খুব ভালো করে একটা কথা বলতে পারি, এই যে জড় আবরণবিহীন প্রোটোপ্লাস্টকে আমরা কি বলছি বলতো? প্রাণী কোষ। ক্লিয়ার জিনিসটা? এই হচ্ছে মূল অংশ। আমরা এই যে কোষের যে অংশগুলো কিভাবে গঠিত হলো সেই জিনিসগুলোকে নিয়ে আমাদের মূলত আলোচনা। ঠিক আছে? তো আমরা আরেকবার যদি একটু বলি, দেখো তাহলে প্রথমত কি হলো, আমরা যে গুরুত্বপূর্ণ যে অংশগুলোকে পেলাম, আমরা এর মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশগুলো পেলাম সেটার মধ্যে দেখো প্রথমত আমরা কি পেয়েছি বলতো? সাইটোসল। প্রথমত যে অংশটা পেয়েছি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি বলতো? সাইটোসল। এবার সাইটোসলের সাথে যখন অঙ্গাণু যুক্ত হলো তখন আমরা কি পেলাম? আরেকটা গুরুত্বপূর্ণ অংশ কি পেলাম বলতো? সাইটোপ্লাজম। তাহলে একটা কোষের গঠনের প্রথমত যে জিনিসটা দেখো, তাহলে প্রথমত হচ্ছে কি বলতো? সাইটোসল। সাইটোসলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি বলতো? সাইটোপ্লাজম। এখন দেখো এই সাইটোপ্লাজমের সাথে যখন নিউক্লিয়াস এবং কোষ পর্দা যুক্ত হচ্ছে তখন আমরা এদেরকে কি বলছি বলতো? প্রোটোপ্লাজম। এখন দেখো এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট, সাইটোসেল ছাড়া কোষ হবে না। সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাইটোপ্লাজম। থার্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি বলতো? এই যে প্রোটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজমের সাথে যখন জড় উপাদান আসছে, ফোর্থ যে পয়েন্ট এটা হচ্ছে কি বলতো? এই যে ফোর্থ পার্টটা হচ্ছে কি বলতো? এই যে প্রোটোপ্লাস্ট। ফোর্থ পার্টটা হচ্ছে কি বলতো? এই যে প্রোটোপ্লাস্ট। এই যে প্রোটোপ্লাস্ট। এখন প্রোটোপ্লাস্টের সাথে যখন এই জড়াবরণ যুক্ত হচ্ছে তখন এই যে আমরা কোষ বলছি, এটাকে অর্থাৎ উদ্ভিদ কোষ। তাহলে একটা উদ্ভিদ কোষের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কি কি অংশ পেলাম? তাহলে উদ্ভিদ কোষের দেখো প্রথম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি বলতো? এই যে প্রথম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি বলতো? সাইটোসল। এটা উদ্ভিদ কোষের প্রথম গুরুত্বপূর্ণ, যেটা না হলে কখনো তুমি একটা একটা কোষ চিন্তা করতে পারবে না, একটা কোষ ইমাজিন করতে পারবে না, সেই অংশটা হচ্ছে কি বলতো? সাইটোসল। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে কি বলতো? সাইটোপ্লাজম, যখন এটার সাথে অঙ্গাণু যুক্ত হলো। থার্ড যে গুরুত্বপূর্ণ অংশ উদ্ভিদ কোষের সেটা হচ্ছে কি বলতো? প্রোটোপ্লাজম। এবার দেখো ফোর্থ যে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে কি বলতো? প্রোটোপ্লাস্ট। এন্ড দেন এই প্রোটোপ্লাস্টকে যখন একটা জড় আবরণ বা একটা প্রাচীর দ্বারা আবদ্ধ হবে তখন সেটাকে আমরা কি বলছি বলতো? উদ্ভিদ কোষ। ক্লিয়ার? আর প্রাণী কোষ হলে অনলি প্রোটোপ্লাস্ট। তাহলে জড় আবরণবিহীন প্রোটোপ্লাস্টকে আমরা কি বলবো? প্রাণী কোষ। দ্যাটস ইট। ওকে, দ্যাটস অল। সবাই ভালো থাকো।